হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আহমদ ছফার একটি বিখ্যাত সাক্ষাৎকার সম্পর্কে। 1995 সালে বাংলা বাজার পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত হতে শুরু করেছে। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং ডক্টর ইউনূস সম্পর্কে বেশ কিছু তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন তিনি। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস। সেই সময় ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার গুঞ্জন ছিল। তখন সেই সাক্ষাৎকারে আহমদ ছফা বলেছিলেন, ডক্টর ইউনূস কখনো প্রধান উপদেষ্টা হলে সারা বাংলাদেশ তার পক্ষে থাকলেও আমি এর বিরুদ্ধে অবস্থান নেব। কেন তিনি ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার চরম বিরোধী ছিলেন সেটির ব্যাখ্যাও জানতে পারবেন এই সাক্ষাৎকার থেকে। তাছাড়া তিনি আরেকটি কথা বলেছিলেন, যখন আওয়ামী লীগ হেরে যায় বুঝতে হবে বাংলাদেশ হেরে গেছে। এই কথা সেদিন কেন তিনি বলেছেন তার ব্যাখ্যাও রয়েছে তার সেই সাক্ষাৎকারে। তাহলে চলুন আহমদ ছফার সেই বিখ্যাত সাক্ষাৎকারটি এক নজরে দেখে নেই। তো প্রিয় দর্শক, আহমদ ছফার সেই সাক্ষাৎকারটি কিন্তু বিশাল লম্বা একটি সাক্ষাৎকার। তো সেই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ একটি অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেষাংশে তিনি বলেছেন, আমি শত্রুতায় বিশ্বাস করি না। জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বলে তাদের পলিটিক্স ব্যান করতে হবে এটাই আমি বিশ্বাস করি না। কিন্তু জামাতের মস্ত বড় অপরাধ আমি মনে করি তারা তাদের 71-এর ভূমিকাতে লজ্জিত নয়। আজকে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য জামাতকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ এক ধরনের পলিটিক্যাল হারিকারি করছে, সেটা আমাদের বেদনা। আমি বারবার বলেছি, আওয়ামী লীগ যখন জিতে তখন শেখ হাসিনা তথা কিছু মুষ্টিমেয় নেতা জিতেন, আর আওয়ামী লীগ যখন হারে গোটা বাংলাদেশ পরাজিত হয়। আমি আওয়ামী লীগের নই, কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল কন্টেন্ট আউটলিভ করার মতো কোনো পলিটিক্স আমরা তৈরি করতে পারিনি। আওয়ামী লীগ থেকে উত্তরণ ঘটিয়ে ভিন্ন রকম রাজনীতি সৃষ্টি করার চেষ্টা আমরা করেছি, করতে পারিনি। এবার সাংবাদিক প্রশ্ন করলেন, এটার কারণ কি? জবাবে আহমদ ছফা বললেন, কারণ অনেক। কারণ আওয়ামী লীগ নিজেই, ভারতীয় কংগ্রেস পার্টি 1947 সালে স্বাধীনতা অর্জন করেছে। কংগ্রেস পার্টি তার আসনে এখনও 50 বছর পর্যন্ত ক্ষমতায়। মাঝখানে 1 বছর বা 2 বছরের জন্য জনতা পার্টি এসেছে। সুকন্যার পার্টি প্রায় 20 বছর 25 বছর এক নাগারে রাজত্ব করেছে। আলজেরিয়ার বেন বেরেলা অনেক দিন রাজত্ব করেছে। গানায় নক্রুমা অনেক দিন ক্ষমতায় ছিল। হাবিব বরগুইবা অনেক দিন তিউনিসিয়ার ক্ষমতাসীন ছিলেন। কিন্তু আওয়ামী লীগকে 3 বছরের মাথায় ক্ষমতাচ্যুত হতে হলো। এটা বাংলাদেশের জন্য অভিনব ঘটনা। কোনো একটি যুদ্ধের মধ্যে বিজয়ী দল ক্ষমতা দখল করে 3 বছরের মধ্যে পলিটিক্যালি সম্পূর্ণ অর্পেন হয়ে যাওয়ার এরকম কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই। খুব সম্ভবত আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পলিটিক্যালি ডিমোরালাইজড, তাদের একটা অপরাধী বিবেক ছিল। এবার সাংবাদিক প্রশ্ন করলেন কি বিষয়ে? আহমদ ছফা বললেন, তারা হয়তো বাড়াবাড়ি করেছে, তারা একদল করেছে এবং তারা এক ধরনের পার্টি ডিক্টেটরশিপ কায়েম করেছে। এগুলো করতে গিয়ে যে রুট থেকে আওয়ামী লীগের উদ্ভব সেই রুটটাই তারা অস্বীকার করেছে। শেখ মুজিব যখন একদল করলেন তখন তাকে ভায়োলেন্ট ওয়েতে সামরিক লোকেরা সপরিবারে হত্যা করল। এটা জাতীয় জীবনের একটা মস্ত বড় কলঙ্কের বিষয়। যেই মানুষ দেশের স্বাধীনতার জন্য 40 বছর বলতে গেলে সংগ্রাম করেছেন, জাতি যদি তাকে অপছন্দ করত, তাকে রিজেক্ট করত, জাতি যদি কোর্ট বসিয়ে তার মৃত্যুদণ্ড দিত, সেটাও মানা যেত। কিন্তু রাতের অন্ধকারে আনকোরা তরুণ মিলিটারিরা এসে তাকে খুন করে গেল, জাতি দায়ী থাকবে কেন? শেখ মুজিবকে হত্যা করে মিলিটারি ক্ষমতা দখল করেছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টি বিল পাশ করিয়েছে। এরপরও আওয়ামী লীগকে ইন্ডিপেন্ডেন্টি বিল মেনে নিয়ে পলিটিক্স করে যেতে হয়েছে। আমার বিশ্বাস ছিল যদি আওয়ামী লীগ সরাসরি প্রথমেই বলতো যে আমরা একদল করে ভুল করেছি, আমরা বাড়াবাড়ি করে ভুল করেছি, আমরা জনগণের কাছে আমাদের অতীতের ত্রুটির জন্য ক্ষমা চাই, সেটি আওয়ামী লীগের যোগ্য কাজ হতো। ইন্দিরা গান্ধী যখন পার্লামেন্টে নির্বাচিত হতে পারলেন না, সঞ্জয় গান্ধীর বাড়াবাড়ির জন্য জনগণের কাছে জোর হাত করে বললেন, আমি অনেক অপরাধ করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আরেকটি চান্স আমাকে দাও।
ভারতীয় জনগণ তখন তাকে আরেকবার নির্বাচিত করেছিল। আমার একটা ধারণা, আওয়ামী লীগ যদি জনগণের কাছে এই ক্ষমাটি চাইতে পারত, তাকে আজকে জামাতের সঙ্গে আদত করে চলতে হতো না। টোটাল সিচুয়েশনটা হলো এই, কারণ আমাদের মানুষ অনেক ম্যাচিউর হয়ে গেছে, তাদের অধিকার রক্ষার জিনিসটা তৈরি হয়েছে। এটাই বাংলাদেশের একটা মস্ত বড় ভবিষ্যৎ। এই যে ইয়াসমিনকে নিয়ে যে প্রতিক্রিয়া হলো, গোটা দেশে এরকম প্রতিক্রিয়া 5 বছর আগে আশা করা যেত না। এই যে ফরহাদ মজার যে সরকারি সশস্ত্র বাহিনীর একটা অংশকে চ্যালেঞ্জ করলো, এগুলো হচ্ছে আমাদের জনগণের ম্যাচুরিটির চিহ্ন। এবার সাংবাদিক প্রশ্ন করলো, আমাদের জনগণ ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো হয়নি। আহমদ ছাপা বললেন, জনগণের ম্যাচুরিটি যদি জিওমেট্রিক রেশিওতে প্রোগ্রেস করে, পলিটিক্যাল পার্টির প্রোগ্রেসটা তাহলে অ্যারিথমেটিক। এই যে জিনিসটা, আমি যদি আগামী লেখাটি ভালো না লিখি, লোকে আমাকে রিজেক্ট করবে। প্রতিদিন লড়াই করতে হয় আহমদ ছাপার পরিচয়টা টিকিয়ে রাখতে, কিন্তু খালেদা জিয়াকে এটা করতে হবে না, কারণ জিয়াউর রহমানকে বিয়ে করে তিনি সারা জীবনের গ্যারান্টি পেয়ে গেছেন, এবং শেখ হাসিনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না। তিনি বঙ্গবন্ধু তনয়া এবং তার কোনো ভুল হতে পারে না। প্রফেসর আনিসুর রহমান এটাকে বলেন মহারাজা কালচার। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক চিন্তার নেগেশন, সরাসরি সমাজতান্ত্রিক চিন্তার একটা প্রকাশ। সুতরাং এগুলোকে চ্যালেঞ্জ করার অবস্থাও মানুষ চিন্তা করছে, এবং চিন্তাটা মানুষের মস্ত বড় হাতিয়ার। এবং এইসব শুধু বিরোধী দলগুলোই করেনি, সরকার বিরোধী দল মিলিয়ে যে পলিটিক্যাল প্রসেস, তার রেজাল্ট হচ্ছে এটি। এবং রাজনীতিকরা চিন্তা করতে পারছে না বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি বেটার পজিশনে যাচ্ছে। রাজনীতির কাজটা হচ্ছে মিডিয়েট করা, ব্যবসার সাথে, বাণিজ্যের সাথে, শিক্ষার সাথে, সংস্কৃতির সাথে, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে সমন্বয় তৈরি করার ভূমিকা হচ্ছে রাজনীতির। কিন্তু আমাদের এখানে রাজনীতি হচ্ছে মহারাজার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলোকে নেগেট করার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি, এখানে পলিটিক্সটা যখন টোটাল রাইটিস্ট অরবিটের মধ্যে চলে যায়, সেখানে অন্য কারো ভবিষ্যৎ থাকে না চরম দক্ষিণপন্থীদের ছাড়া, এবং সকলে মিলে এরা চরম দক্ষিণপন্থী কোর্টের মধ্যে পলিটিক্সটা ঢুকিয়ে দিয়েছে। আমার আশঙ্কা, মৌলবাদীরাই তাদের আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে, আর অন্যদিকের অ্যালার্মিং সাইড যেটা প্রফেসর ইউনুস ইত্যাদি লোকেরা তত্ত্বাবধায়ক সরকারের ফেরে তাকে প্রেসিডেন্ট করার কথা হচ্ছে। প্রফেসর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি, তিনি যেন ক্রমাগত ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন এবং একটা করে পুরস্কার পাচ্ছেন। প্রফেসর ইউনুসের ভাগ্যে তথা বাংলাদেশের ভাগ্যে প্রতিদিন একটি করে আন্তর্জাতিক স্বীকৃতি আসছে, এবং এইবার বেইজিং নারী সম্মেলনে প্রমাণ করা হলো যে ইউনুস সাহেব একটা মহানারী। বাংলাদেশের দুইটি ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করতে পেরেছেন, এক, বিদেশি আস্থা অর্জন করা এবং তাদের কাছ থেকে অর্থ আনা, দ্বিতীয়ত বাংলাদেশের গরিব জনগণকে একটি ধনতান্ত্রিক উৎপাদন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। নিউ ইয়র্কের কোনো একটা অর্গানাইজেশন তাকে সেন্ট অব দ্য পুর বলেছে, কিন্তু এই সেন্ট শতকরা 20% সুদ খায়, এবং সেটা যখন কিস্তিতে কিস্তিতে নেয় তখন 32%-এ ওঠে। অর্থাৎ বোঝা গেল যে এই সেন্ট সেন্ট বটে, কিন্তু সেন্টেনেসের মাঝখানে একটা ইহুদি কুশিতজীবী ইহুদিত্ব আছে। এরকম একজন লোক বিদেশি অর্থে যার এই অবস্থা, তাকে দেশের কেয়ারটেকার সরকারের প্রদান করার কথা ভাবা এটা খুবই অন্যায়। বিদেশিরা অনেক কিছুই চাইছে, অনেক কিছুই আমাদের করতে হচ্ছে, কিন্তু বিদেশিরা চাইছে বলে তাকে কেয়ারটেকার প্রদান করার নীতিগতভাবে একজন লোকও যদি এর প্রতিবাদ করে, আমি সেই ব্যক্তি। বিদেশি টাকার উপর নির্ভরশীল কোনো ব্যক্তি এই দেশের কোনো কল্যাণ করতে পারে না। তার বদলে হাসিনা খালেদার যতই দুঃশাসন হোক, সেটাও আমি মেনে নিতে রাজি আছি। তারপর সাংবাদিক প্রশ্ন করলো, এগুলো কি আপনি ঈর্ষা থেকে বলছেন? আহমদ চাপা বললেন, ঈর্ষা থেকে বললেও ক্ষতি নেই, সত্যি বলছি কিনা, ন্যায্য কথা বলছি কিনা, সেটাই বড় কথা। ইউনুস সাহেবের জন্য আমি গর্ববোধ করি। আমাদের অনেক কিছুই নেই, অন্ততপক্ষে আমরা ফিল করতে চাই আমাদের পলিটিক্যাল স্ট্রাগলটা একজন হাইকোর্টের বিচারক, এমনকি উটকোশিনী ফয়েজকেও মেনে নিতে রাজি হব, কিন্তু ইউনুসকে না। গ্রামীণ গরিবদের শ্রমশক্তিকে দেশের ধনীরা কখনো ধনতন্ত্রের সঙ্গে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পুঁজির সঙ্গে যুক্ত করতে পারেনি, অর্থাৎ এরা প্রাক পুঁজি রিলেশনের মধ্যে থেকে গিয়েছিল। ইউনুস সাহেব এটাকে একটি পুঁজিবাদী শেপের মধ্যে নিয়ে এসেছেন। ইউনুস সাহেবের কৃতিত্ব এটাই। এই জন্যই আমেরিকা তথা পশ্চিমা দেশগুলো তাকে এভাবে অনর্গল পুরস্কার দিয়ে যাচ্ছে।